Today I am discussing most important topic on different type of verb and how we can use in the sentence. This is the most important part. Listen to me. বাংলায় বলতে যেটা বুঝি সেটা হলো ভার্ব কত রকমের হতে পারে, সেগুলো কীভাবে লিখবো, ভার্বের আজ সমস্ত কিছু দেখাবো। ভার্ব বলতে যেটা বুঝি কি ক্রিয়া, তাই তো? ক্রিয়া। এই ভার্ব আগে বলবো ভার্বের পজিশন কোথায় কোথায়, আগে বুঝে নেবো ভার্বটা কোথায় কোথায় বসতে পারে। ঠিক আছে? ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া ভার্ব মানে কি? ভার্ব মানে কোনো কিছু করাকেই ভার্ব বলে। কি বলে? ভার্ব মানে কোনো কিছু করাকেই ভার্ব বলে। এই কনসেপ্টটা আমাদের ভুল। করা মানেই ভার্ব, এটা প্রশ্নটা ভুল। ভার্ব মানে হলো করা হতে পারে, হওয়া হতে পারে। ঠিক আছে? ভার্ব মানে করা হতে পারে, হওয়া হতে পারে। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দের সাহায্যে কোনো কিছু করাও বোঝায়, সঙ্গে হওয়াও বোঝায়, অথবা হওয়া বোঝায়, এই দুটো কাজকে বোঝায়। হয় হওয়াকে বোঝাবে, তা না হলে করাকে বোঝাবে। এই দুটো কাজ যখন বোঝাবে তখন আমরা ভাববো সেটা হলো ভার্ব বোঝায়। ঠিক আছে? কি বললাম? এবার ভার্বের পজিশন দেখবো, পজিশন কোথায় বসে, মানে পজিশন কোথায় বসে, কোথায় বসে। এই ভার্বটা আমরা বসাবো কোথায়, অ্যাকচুয়ালি বসাবো কোথায়? দেখো, ভার্বের স্থান তিনটে। শব্দগুলো দেখছি সমস্ত কিছু স্থান কটা করে পাচ্ছি আমরা? তিনটে করে পাচ্ছি। যদি আমরা এক দেখি, কোথায় বসাবো আমরা? সাবজেক্ট। সাবজেক্ট কি কি হতে পারে? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এর পরে বসে। তাহলে এক জানলাম কোথায়, কোথায় বসে? আরেকটা শিখবো, টু এর পরে বসে। কার পরে বসে? টু এর পরে বসে। ঠিক আছে? টু এর পরে বসে ভার্ব। আরেকটা সেটা শিখবো, সেটা হলো সি নাম্বার কি, আদার প্রিপোজিশন। আদার প্রিপোজিশনের পরে বসে ভার্ব। ঠিক আছে? এর পরে বসে। তাহলে যখন আমরা ভালো করে বুঝতে হবে, দেখো এটা ভার্ব পেয়ে গেছি, সেই ভার্বটা যখন সাবজেক্টের পরে বসছে তখন আপনাকে বলছি, এটাকে কি বলছি আমরা? মেন ভার্ব, মানে এমভি। এমভি মানে হলো মেন ভার্ব বা মূল ভার্ব বলছি এটাকে। দেখে কি বলছি এটাকে আমরা? মূল ভার্ব। সে কোথায় বসবে? সাবজেক্টের পরে বসবে। আর একটা টু এর পরে বসবে। টু এর পরে যখন ভার্বটা বসে গেল তখন কিন্তু সে কি করলো? তখন এর কাজ হলো বাক্যের কর্তার উদ্দেশ্য, লক্ষ্য, বাক্যের উদ্দেশ্য লক্ষ্য পূরণ করতে বসে। এখানে পূরণ করতে বসবে। বোঝা গেল কি বললাম? বাক্যের কর্তার উদ্দেশ্য পূরণ করতে বসবে। একে যদি আমি গ্রামাটিক্যাল ভাষায় বলি এটাকে কি বলা হয়? তখন এটাকে বলে ইনফিনিটিভ বলে। কি বলে? ইনফিনিটিভ বলে। যখন আমরা বাক্যের কর্তার উদ্দেশ্য পূরণ করে তখন ভার্বটা কি হয়ে যায়? ইনফিনিটিভ কাজ করে। আবার অন্যান্য প্রিপোজিশনের পরে যখন বসে, অন্যান্য প্রিপোজিশনের পরে যখন বসবে তখন সেই ভার্বের সাথে অন্যান্য প্রিপোজিশন বসলো। তারপরে যখন তোমার কি হবে? প্রিপোজিশন যখন বসলো তারপরে একটা ভার্ব বসলো, মনে রাখতে হবে এই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতেই হবে, তেই হবে।
বুঝে গেল? অন্যান্য বিপরীত যখন বসাবো আমরা, তখন সেই ভাবের সাথে কি করতে হবে? আইন যুক্ত করতেই হবে। যদি না করি তাহলে কিন্তু বাক্য ভুল হয়ে গেল। তার মানে এখানে যদি আমরা ঘটা কথা ভাবি, তার মানে এখানে এটাকে আমার গ্রামারের ভাষায় কি বলি? এটাকে আইনি যুক্ত হতেও পারে, মানে প্রিপোজিশন। এখানে ভাববা, এখানে মনে রাখবে এই একটা ব্যতিক্রম ব্যবহার, এই অথবা, তুমি অথবা বলতে পারো, অথবা আইনযুক্ত ভার্ব সিঙ্গেল ইউজ হতে পারে, কোনো প্রিপোজিশন ছাড়া ইউজ হতে পারে। বোঝা গেল কি বললাম? মানে এখানে প্রিপোজিশন যুক্ত করে করতে পারি, অথবা শুধু আইনযুক্ত ভার্ব করে যেতে পারি। কিন্তু এই ভার্ব কিন্তু কখনো মূল কর্তার কাজ, মূল ভার্বের কাজ করবে না। এটাকে তখন আমরা বলবো পার্টিসিপল। কি বলবো আমরা? পার্টিসিপল বলবো এটাকে আমরা। মনে থাকবে? তাহলে এইখানে যখন ভালো করে বুঝে নাও, যখন এটা ভার্ব কর্তার পরে বসতে পারে, আর এটা ভার্ব কার পরে বসতে পারে? টু এর পরে বসতে পারে, তখন বাক্যের উদ্দেশ্য পূর্ণ করবে। আর এটা হলো শুধু আইএনজি যুক্ত হয়ে বসতে পারে। কি হতে পারে? শুধু আইএনজি যুক্ত হয়ে বসতে পারে, অথবা প্রিপোজিশন নিয়ে বসতে পারে। যেমন তুমি এখানে না বললে, সাপোজ তুমি ধরো এখানে বললে যাবো, তুমি যখন বললে এখানে আই গো, যেই বললে আই গো মানে আমি যাই, তখন কিন্তু এটা মূল ভার্ব, এবং কিন্তু এটা মূল ভার্ব, এটা কিন্তু তখন মূল ভার্বের কাজ করলো। মনে থাকবে? মূল ভাবে কাজ করলো। যখন আমরা এটাকে যখন বললাম টু গো, তখন হয়ে গেল এটা যেতে। কি হয়ে গেল? এটা যেতে, অথবা যাওয়ার জন্য। ঠিক আছে, হলো। তাহলে আই গো মানে আমি যাই, এখানে যেতে হলো। কিন্তু এর আগে যদি বসি কখনো, আগে হতে পারে, কি হতে পারে? আগে একটা সেন্টেন্স বসবে। কি বসতে পারে? সেন্টেন্স গোটা বসবে এর আগে বসতে পারে, এটা পরে বসতে পারে। ঠিক আছে, কি বললাম? আগে বসতে পারে, পরে বসতে পারে। কিন্তু এটা যখন বললাম, যখন হবে দেখো, এখানে বলতে পারি গোয়িং, ফর গোয়িং। আচ্ছা, যাওয়ার জন্য না করে এখানে উদ্দেশ্যে করি, উদ্দেশ্যে। আর এটা করি যেই ফর গোয়িং বললাম, তাহলে দেখো ফরের পরে আমরা কি করলাম? বললাম টু ছাড়া অন্যান্য প্রিপোজিশন। তাহলে ফর গোয়িং মানে যাওয়ার জন্য। ফর গোয়িং মানে যদি না বলি বাই গোয়িং, তাহলে কি হবে? যাওয়ার মাধ্যমে। ঠিক আছে, কি বললাম? এবার তুমি বলতে পারো আমি কি ইন ব্যবহার করতে পারি না? ইন গোয়িং বলতে পারি যাওয়াতে। বোঝা গেল কি বললাম? এই ব্যবহারগুলো করতে হবে, বুঝতে হবে। কিন্তু তখন মনে রাখতে হবে এর পরেও একটা সেন্টেন্স হতে পারে, অথবা আগেও একটা সেন্টেন্স হতে পারে। হয় পরে হোক বা আগে হোক, একটা সেন্টেন্স থাকতে হবে, না একা ব্যবহার হবে না। বুঝতে পারলাম? অথবা খালি প্রিপোজিশন ব্যবহার না করে খালি গোয়িংও করতে পারি। যাই করি না কেন, এর পরে হবে একটা সেন্টেন্স, অথবা আগে বসতে পারে একটা সেন্টেন্স। বুঝে গেল? হয় আগে হতে পারে সেন্টেন্স, না হলে পরে হতে পারে সেন্টেন্স। এবার প্রশ্ন হলো, যদি আমরা ফর গোয়িং করি, তাহলে মানেটা কি প্রকাশ হতে পারে? এখানে হতে পারে যাওয়ার জন্য। আর গোয়িং মানে গিয়ে। কি দাঁড়ালো? গিয়ে। আর গোয়িং, শুধু গোয়িং বললে কি হবে? গিয়ে। আর ফর ইটিং বললে কি হবে? খাওয়ার জন্য। আর শুধু ইটিং বলে কি হবে? খেয়ে। বুঝতে পারলাম কি বললাম? এবার আমরা বাকি ব্যবহার করি কি হতে পারে দেখো। এবার দেখ এখানে, তার মানে যা বলতে পারছি, এরা যখন নিজে একটা, ভালো করে বুঝবি, এখানে এই যে একটা খুব কঠিন কাজ। এখানে যখন ভার্বটা যখন বসছে, কর্তার পরে যখন বসছে, তখন নিজে একটা গোটা বাক্য তৈরি করছে। কি করছে? নিজে একটা গোটা বাক্য তৈরি করছে। এরা কখনো বাক্য তৈরি করছে না, এরা কখনো বাক্য তৈরি করছে না।
এরাও বাক্য তৈরি করছে না, এরা বাক্য তৈরি করছে না, মানে এটা বাক্য তৈরি করছে। তাহলে বৈশিষ্ট্য কি দেওয়া হবে? এখানে বাক্য বা সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? এখানে সেন্টেন্স তৈরি হয় না, কিন্তু সেন্টেন্সের অংশ এরা, ঠিক আছে? কি বললাম? পার্ট অফ দ্য সেন্টেন্স, কিন্তু এরা সেন্টেন্স তৈরি হলো না, কিন্তু এখানে কিন্তু কি হলো, এখানে একটা সেন্টেন্সের অংশ তৈরি হলো একটা, ঠিক আছে? এই একই জায়গাটা কিন্তু এখানেও তাই। এখানে কিন্তু সেন্টেন্স তৈরি হলো না, এখানেও সেন্টেন্স তৈরি হলো না, এখানেও সেন্টেন্স তৈরি হয় না, কিন্তু কিন্তু কি হলো, এরা সেন্টেন্সের পার্ট। বুঝা গেল? এখানে সেন্টেন্স তৈরি হলো না, কিন্তু এরা সেন্টেন্সের একটা অংশ তৈরি হলো। বুঝতে পারলি কি বললাম? তাহলে ভালো করে বোঝ, ভালো করে বুঝে নাও বিষয়টা, ভালো করে বুঝতে হবে কিভাবে। এখানে যখন আমরা কর্তার পরে বসছি, নাউন বা প্রোনাউনের পরে যখন বসাচ্ছি, তখন একটা বাক্য তৈরি হয়ে যাচ্ছে, গোটাটা বাক্য তৈরি হয়ে যাচ্ছে। যখন আমরা টু যুক্ত করছেন, বাক্য তৈরি হচ্ছে না, তখন ওই বাক্য তৈরি করতে গেলে কি করতে হবে? আগে একটা সেন্টেন্স আমাকে লিখতে হবে, নাহলে মানে প্রকাশ করবে না। এখানেও কিন্তু তাই, এরা বাক্য তৈরি করছে না। বোঝা গেল কি বললাম? তার মানে এখানে কি বাক্যের কি করছে? উদ্দেশ্য বা পূরণ করছে এখানে। আর এখানে কি করছে? বাক্যের একটা কাজ করে একটা কাজ সম্পন্ন করছে। কত বলা কি বললাম? বাক্যের অন্য কাজ কি সম্পন্ন করছে? বাক্যের অন্য কাজকে সম্পূর্ণ করে, বাক্যের অন্য কাজ কি সম্পূর্ণ করে। বোঝা গেল কি বললাম? তাহলে এবার আমরা যদি এখানে বাক্যটাকে বুঝি, ভালো করে বুঝে নাও। কি বলতো, এখানে আমি বলতে পারি, দেখো তুমি বললে এখানে যে আই ইট মিট, আমি মাংস খাই, হলো? তাহলে আই ইট মিট, এখানে আর যা কিছু বললে এই বাক্যটাকে, আমি বিয়ে বাড়িতে মাংস খাই, অ্যাজ ম্যারেজ পার্টি, অ্যাট ম্যারেজ পার্টি হতে পারে, অ্যাট মাই ওন হোম, নিজের বাড়ি হতে পারে। তার মানে এখানে যা হচ্ছে না, কারণে বাক্য তৈরি হলো, ঠিক আছে? এবার তুমি বললে এখানে, যখন এই পার্টটা তুমি এখানে গিয়ে এখানে যেমন লিখবা, তখন কিভাবে লিখবে? আমি মাংস খাই, এখানে তুমি এখানে ব্যবহার করতে পারবা না, পারবা কি? কিন্তু এখানে তুমি এখানে মনে করলে যে এখানে যখন একটা ভার যখন বললে, তখন মনে রাখতে হবে এইখানে এই জায়গাটায় একটা জিনিস বৈশিষ্ট্য লিখে নেবে, বুঝতে সুবিধা হবে। দুটো ভার হয়, দুটো ভার হয়, একটা মূল ভার, অপরটা কর্তার উদ্দেশ্য পূরণ করে। তার মানে কি শিখলাম? এখানে দুটো ভার বসবে এখানে, কিন্তু ঠিক আছে, একটা মূল ভার হবে, একটা বাক্যের উদ্দেশ্য পূরণ করবে। এটাই এখানেও তাই কাজ করবে। কিরম বলতে পারি দেখো এখানে, তাহলে আই ইট মিট, আমি মাংস খাই। এবার তুমি বলতে পারো এই জায়গাটাই যে আমি গেলাম অমুক জায়গায়, সেখানে গিয়ে মাংস খাবো, তাই না? বলতে পারো। তাহলে তুমি বললে এখানে দেখো, আমি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? একটা হোটেলে গেছিলাম, টু হোটেল। আমি গিয়েছিলাম হোটেলে কি করতে? মাংস খেতে, টু ইট মিট। দেখো এখানে ভার দেখো দুটো, কিন্তু একটা হলো কি, পয়েন্ট মানে গিয়েছিলাম, এটা মূল ভার্বের কাজ করে গেল।
আরেকটা হলো আমার উদ্দেশ্য বাক্যটা, মানে আমি যাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি, হোটেলে যাচ্ছি কি করার জন্য যাচ্ছি, আমি খেতে যাচ্ছি। দেখো উদ্দেশ্য, আমার উদ্দেশ্য কি ছিল এখানে, খাওয়াটা। তা দুটো ভাড়া আছে কিন্তু কিন্তু একটা কি করছে, টু যুক্ত করে এটা বসে গেল। এটা আমাকে উদ্দেশ্য পূরণ করলাম, আমি কি করার জন্য যাচ্ছি সেই উদ্দেশ্যটা পূরণ করলাম। এইবার প্রশ্ন হলো, এইখানে ভার্বটা দেখো, এইখানে এখানে দুটো ভার্ব কাজ করবে, এখানে মাথায় রাখতে হবে, এখানে দুটো ভার্ব কাজ করবে। তাহলে আমি এখানে কি শিখবো, দুটো ভার্ব বসবে, ঠিক আছে। একটা মূল ভার্ব হবে, তাহলে একটা হবে মূল ভার্ব হবে, অন্যটা কি হবে, অন্যটি হবে আইএনজি যুক্ত হয়ে, অর্থাৎ যার কাজটি আগে করব তার সাথেই আইএনজি লিখবো। ভালো করে দেখবো, দুটো ভার্ব তো বসবে এখানে, তার মানে একটা তো মূল ভার্ব হবেই গ্যারান্টি, তাহলে অন্যটি হবে দেখো আইন যুক্ত হয়ে হবে, তবে কিরকম, অর্থাৎ যার কাজটি আগে করব তার সাথে আইএনজি করব। আমি এটাকে মনে করলাম, আমি এইভাবে না লিখে আমি এইভাবে কি করব, আমি হোটেলে গেলাম মাংস খেতে, তাহলে এই কাজটার মধ্যে কি কাজটা আগে করব, আগে হোটেলে যাব, তারপর তো মাংসটা খাবো, তাই না, আগে হোটেলে যাব তাহলে মাংসটা খাবো। তাহলে এখানে করতে পারি দুই রকম ভাবে, যদি গোয়িং টু হোটেল হলো, গোয়িং টু হোটেল হোটেলে গিয়ে, মানে দেখো একটা কাজ আইএনজি যখন হবে তার সঙ্গে এ বিভক্তি করতে হবে, কি বিভক্তি হবে, এ বিভক্তি করে উচ্চারণ করবো। দেখো এখানে বলেছিলাম যখন আইএনজি করবো তখন গিয়ে, খেয়ে, বলে, শুনে, এই বিভক্তি করেছি, করি না, তাহলে এই বিভক্তি কাজ করছি, গোয়িং টু হোটেল, হোটেলে গিয়ে, বিভক্তি এ নিয়ে আসছে এখানে কিন্তু। তারপরে আমরা কি করব, মাংস খাবো, আই ইট মিট, তাহলে হোটেলে গিয়ে আমি মাংস খাই, তাহলে একটা কাজ আগে করছি। এইবার মনে করলে আমি না, এই কাজটাকে তুমি মনে করলে আমি এইভাবে করবো না। দেখো ইংরেজিটা শেখা কিন্তু দু রকম, তিন রকম, হাজার রকম স্টাইল হতে পারে। মনে রাখতে আমার বেসিক কোন জায়গাতে যাচ্ছে, তুমি মনে করলে আমি এইভাবে করবো না, মানে এই বিভক্তি ধরে কাজ করবো না, বিভক্তি ধরে কাজ করবো না, এটা প্রিপোজিশন ধরে কাজ করবে। মানে একটা হলো বিভক্তি, ভালো করে বুঝবা কিন্তু এখানে, একটা হলো বিভক্তি, আর এই যে প্রিপোজিশন যখন থাকছে, ভালো করে কোথায় গেল প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন যখন থাকছে, মানে এইটা হলো উদ্দেশ্য, এটা হলো উদ্দেশ্য, আর এটা কি হলো, সিঙ্গেল যেমন রাখা, এটা হলো বিভক্তি মনে থাকবে, দুরকম ব্যবহার কিন্তু। এবার উদ্দেশ্য যদি করতে হয় তাহলে প্রিপোজিশন ব্যবহার করতে হবে, প্রিপোজিশন। তাহলে আমি কি হোটেলে যাওয়ার জন্য মাংস খাচ্ছি হবে না, আমি মাংস খাই বা আমি হোটেলে যাই মাংস খাওয়ার জন্য, কি হবে তখন, যখন আমি উদ্দেশ্য যখন ভাবে লিখবো, যখন আমি এখানে উদ্দেশ্য, এখানে টু ব্যবহার হচ্ছে, এখানে কিন্তু টু ব্যবহার করা যাবে না, অন্য বিবেচনা ব্যবহার হবে। তখন করতে হবে, আমি যাই কোথায়, আমি যাই, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, তাই তো, কোথায় গেছিলাম, হোটেল, আমি হোটেলে গেছিলাম, কি জন্য গেছিলাম, খাওয়ার জন্য। তখন লিখতে হবে ফর ইটিং, ইএটিআইএনজি, ইটিং মিট। তাহলে এইখানে পার্থক্যটা বোঝো, আই ওয়েন্ট, এখানে কিন্তু এই যাওয়াটা এখানে আমরা আগে কাজ করেছিলাম, কিন্তু এখানে কি করলাম, আমরা যাওয়াটাকে মূল ভাবে নিয়ে চলে আসলাম এই জায়গাটা কিন্তু। কেন, মানে তো বিভক্তি ধরে করলে তখন আমরা আইএনজির আগে
আইনযুক্ত ভার্বের আগে প্রিপোজিশন বসাবো না। বিভক্তি হয়ে কাজ করলে, উদ্দেশ্য ধরে কাজ করলে তখন আমরা কি করতে হবে, এই যে ভার্বটার আমাদের উদ্দেশ্য, কাজ করার উদ্দেশ্য বা লক্ষ্য যে কাজটা, তার সঙ্গে আমরা কি করতে হবে, আইএনজি লাগাতে হবে। কথা বলা কি বললাম? এইটা ছিল কিন্তু না মূল বিষয় কিন্তু এই জায়গাটায় কিন্তু। তার মানে কি, যে আমরা ভার্ব শিখলে হবে না, ভার্বটাকে কিন্তু এই যে ভার্বগুলো যেটুকু শিখালাম আমি, এর বাইরে ভার্ব জীবনে সারা জীবন ব্যবহার হবে না। কিন্তু এই ভার্বগুলো এই পর্যায়ে ব্যবহার করা খুব কঠিন কাজ। কিরকম কঠিন কাজ? তুমি মনে করলে এখানে দেখো এই জায়গাটা তুমি একটা ভার্ব ব্যবহার করলে, তুমি এখানে আরো একাধিক ভার্ব ব্যবহার করতে পারো। এই জায়গাটায় এখানে টু যুক্ত ভার্ব ব্যবহার করেছো তুমি একটা, শুধুমাত্র খাওয়ার জন্য বলে রেখেছো, টু ইট বলেছে এই জায়গাটায়। এখানে তুমি টু ইট করতে না করে তুমি আরো উদ্দেশ্য তোমার আরো থাকতে পারে, সেখানে তুমি আরো লিখতে পারো। যাই লেখো না কেন, মানে এটা হতে পারে, মনে রাখতে হবে এইটা আর এইটা, এই দুটো হতে পারে বাক্যের মধ্যে একাধিক, কিন্তু এরা থাকবে একটাই। বুঝে গেল? বাক্যে এই অংশটুকু হবে একটাই, কি হবে, একটাই হবে। এটা মানে এটা বাক্যের মূল কাজ, এটা কিন্তু একটাই হবে। এরা হবে একাধিক, এরা হবে একাধিক, এরাও হবে একাধিক। বলতে পারলাম? তাহলে আমি বাক্যের মধ্যে মূল অর্থাৎ বাক্যের কর্তা ক্রিয়া কর্ম সম্পর্কটা কিন্তু আমরা একটা বাক্যের মধ্যে মনে রাখবো। একটা গোটা বাক্য 2 লাইন 3 লাইন 4 লাইন পরে কিন্তু বাক্যের ফুলস্টপ আছে, মনে রাখতে হবে। সেই বাক্যে কিন্তু সেই বাক্যটা, গোটা বাক্যটার মধ্যে একটাই মাত্র কি আছে, সাবজেক্ট, একটাই মূল ভার্ব আছে, একটাই আছে অবজেক্ট, আর বাদ বাকি রয়েছে হয় পার্টিসিপল না হলে ইনফিনিটিভ পড়া আছে। বোঝা গেল কি বললাম? এই পার্ট থাকে। এই পার্টগুলো যদি ঠিকভাবে আমরা শিখি, যে কোনো রাইটিং স্কিল সহজে নিজে বানিয়ে নিতে পারবো। আর পরীক্ষা হলে মনে রাখতে হবে, পরীক্ষা হলে মুখস্থ কত করবে। একটা মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছ বা উচ্চ মাধ্যমিক, বা মনে করলে পরবর্তীকালে তুমি লিখবে, কত রাইটিং স্কিল মুখস্থ করবে। মুখস্থ করতে 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 তো একসময় যা মুখস্থ ভুলতে ভুলতে আসতে হবে তো। কিন্তু তোমার যদি এই স্টকগুলো থাকে, ব্যবহারগুলো ঠিক জানো, তাহলে তুমি কি হবে, তোমার কিন্তু এটা অসুবিধা হওয়ার জায়গা তোমার থাকবে না। আমি প্রথম থেকে ক্লাসটাকে রিমাইন্ড করে দিই, এটা মনে করিয়ে দিই, ভালো করে দেখো। একটা ভার্ব মানে বুঝলাম সে ভার্বের 3টে পজিশন ভার্বটার। সে ভার্বটা কি হতে পারে, হয় বাক্যের মূল ভার্বের কাজ করবে সে, অথবা সেই ভার্বটা কি হতে পারে, ইনফিনিটিভ হয়ে কাজ করবে উদ্দেশ্য পূরণ করতে, তার আগে টু বসে কাজ করবে, অথবা সেই ভাবের সাথে কি করতে পারি আমরা, দুরকম করতে পারি। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে তার আগে একটা প্রিপোজিশন লাগিয়ে নেবো, তার সঙ্গে আইএনজি করে দেবো। আর যদি বিভক্তি ধরে কাজ করি তাহলে কি করবো আমরা, শুধু আইএনজি ধরে কাজ করবো আমরা। বোঝা গেল কি বললাম? শুধু আইএনজি ধরে কাজ করবো, এরকম দুরকম ব্যবহার। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে একটা প্রিপোজিশন ধরে কাজ করবো, যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে বিভক্তি ধরে বোঝায়, যদি আমরা কি করবো, আমরা তাহলে আইন ধরে কাজ করবো। এবার মনে রাখতে হবে উদ্দেশ্য বিভক্তির মধ্যে কাজটা কি হবে। উদ্দেশ্যে যে ভার্বটা মূল ভার্বে কাজ করে, বিভক্তি সেই ভার্বটা আবার মূল ভার্বে কাজ করবে না, অপর ভার্বটা মূল ভার্বে কাজ করবে। কিরকম, এখানে যেমন গোয়িং ছিল, উদ্দেশ্যতে গোয়িং ছিল, পার্টিসিপল ব্যবহার করে গোয়িং দিয়ে কাজ করেছিলাম। যে আমরা চলে এলাম উদ্দেশ্যে, তখন গোয়িংটা কিন্তু আর এখানে লিখতে পারলাম না। তখন গোয়িং এর পাস ফর্ম বা গোয়িং এর তখন কি হলো, গো করে নিয়ে আমরা তখন মূল ভার্বে কাজ করতে হলো আমাদেরকে এখানে, ঠিক না? ছিল এখানে টু, এখানে ছিল ইটটা মূল ভার্ব, সেই ইটটা হয়ে গেল আবার কি, আইএনজি হয়ে গেল। মানে এটা এর বিপরীত কাজ করে। তখন বোঝা গেল কি বললাম? যখন এই মাথায়টুকু এই কনসেপ্টে ক্লিয়ার করতে হবে। আর একটা দুটো বাক্য ব্যবহার করলে কখনো এটা জীবনে ক্লিয়ার হবে না। এগুলো তোমাকে ব্যবহার করতে হবে, কয়েকশো ব্যবহার করতে হবে, কয়েক হাজার লিখতে হবে। আমাদের 1,00,000 বাক্য প্রিপারেশন করলে তাহলে তুমি তৈরি করতে বসতে পারো যে না আমি একটা বাক্য বা একটা জায়গা তৈরি করতে পেরেছি। ঠিক আছে? টেন্সের আমাদের জ্ঞান থাকার কোনো প্রয়োজন দরকার নেই। বোঝা গেল কি বললাম? দরকার নেই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে শব্দগুলো কোথায় ব্যবহার করছি। তোমাদেরকে যেটা বলি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এর ব্যবহারগুলো যে ভিডিও আমি তৈরি করেছি, সেগুলো একটা অ্যাডজেক্টিভ বা একটা প্রোনাউন বা নাউন কোথায় বসে সেই বিষয়ে লিখেছি। কিন্তু আরে প্রোনাউন নাউন অ্যাডজেক্টিভ শিখলে হবে না, তার স্থান জানতে হবে, কোথায় আমরা লিখবো। এই স্থানটা যদি আমরা ক্লাসিফাই না করতে পারি, জীবনে শেখা হবে না, গ্যারান্টি। সুতরাং ভার্বটা তোমার শিখতে হবে, ভার্বটা আমি লিখছি কোথায়, ভার্বটা আমরা লিখছি কোথায়,
সেই লেখার জায়গাটা তোমার চিনতে হতে হবে। এবার প্রশ্ন তোমাকে করলে না, এখানে ছিল এখানে গো ছিল, তাই না? গো ছিল, এখানে যে গই থাকবে কথা আছে, এখানে যদি এখানে চলে আসে এরকম, যদি এখানে এমন চলে আসে এম বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার আসে, তখন কি করবো আমরা? তখন কি করব? এটা মুছে দিতে পারি? লেখা হয়েছে সবার? হয়নি লেখা। আমি তাহলে পজ করছি ভিডিওটা, এটা মুছে এটা লিখে নাও হট করে, ঠিক আছে? যদি এখানে অ্যামিজার ওয়াজার আসে তাহলে আমরা কি করবো এই জায়গাটায়? লিখে নাও, তোমার বলছি আমি। রে রেখে দিলাম। যদি দেখা যায় এরকম এখানে সাবজেক্ট তো একটা আছে, সাবজেক্ট আছে, এরপরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরকম কিছু আছে। যদি এরা থাকে মাথায় রাখতে হবে, এর যখন আমার টু ভার্বের রূপান্তর এরকম লিখবো, এটা যখন এদিকে যাবে মনে রাখতে হবে এটা তখন টু বি হয়ে যাবে। কি হবে? টু বি হয়ে যাবে। মনে থাকবে কি বললাম? কারণ এইগুলোকে বলা হয় বি ভার্ব। কি বলা হয়? বি ভার্ব। এইগুলোকে বলা হয় বি ভার্ব। তার মানে এইগুলো উঠে গিয়ে তখন তো হয়ে যাবে টু বি। মনে থাকবে কি বললাম? এইগুলো হয়ে যাবে তখন কি হয়ে যাবে? টু বি হয়ে যাবে। এবার এখানে দেখো, এই টু বি যখন এই ঘরে আসবে তখন হয়ে যাবে কি বলতো? বিং হয়ে যাবে। কি হয়ে যাবে এটা তখন? বিং হয়ে যাবে। বিগ হয়ে যাবে। এবার বাক্য মা দেখতে হবে কিভাবে হচ্ছে বাক্যটাকে। তুমি বললে জায়গাটা দেখো, এখানে যখন দেখো, তো এখানে মাথায় রাখতে হবে এটা আগের নিয়ম কি ছিল, যেটা বাক্য যখন লিখবো আমরা, এটা তখন আগে বাক্য বা পরে বাক্য হতে পারে, এটারও আগে বাক্য পরে বাক্য হতে পারে, এটারও আগে বাক্য পরে বাক্য হতে পারে, এরকম কিছু নয়টি ব্যতিক্রম রয়েছে এখানে। কিরকম না ভালো করে বোঝো এই জায়গাটাই। তুমি বললে দেখো এখানে যে হি ইজ আ গুড বয় বা হি ইজ গুড, এটুকু দরকার নেই আমার, না ডাইরেক্ট শিখি। তাহলে হি ইজ গুড, সে ভালো। বলো কি বললাম? সে ভালো। যখন এই গুডটা এখানে চাই এখানে লিখবো আমরা, তখন কিন্তু দেখো এই গুড যখন এখানে আসবে মনে রাখতে হবে এইটুকু চেঞ্জ করে এখানে লিখতে পারি, এটুকু চেঞ্জ করে এখানে লিখতে পারি। এই টু ইজ গুড এটুকু বাদ দিয়ে লিখবো টু বি গুড, ইজ গুড বাদ দিয়ে লিখতে হবে। এই যে ইজ গুড বাদ দিয়ে কি হবে? টু বি গুড। টু বি যখন গুড হলো মনে রাখতে হবে এইখানে একটা কি থাকতে হবে? এখানে একটা ভার থাকতে হবে। এখানে এটা কি ভার? এটা হলো ডু ভার থাকতে হবে, ডু ভার থাকতে হবে। আর তার আগে সাবজেক্ট থাকতে হবে। কিরকম? তুমি বললে আমি চাই, আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই। বলো কি বললাম? ভালো হতে চাই। তখন এটা হলো কিন্তু হতে চাওয়া। কি হলো এটা? হতে চাওয়া হলো এটা। বলতে পারলাম? তখন দেখো এখানে কিন্তু এইটুকু একটা সেন্টেন্স, এর আগে কি হলো? একটা সেন্টেন্স বসলো। এটা কি বসলো? একটা সেন্টেন্স বসলো। বুঝতে পারলে? সেন্টেন্স বললো, সেই সেন্টেন্সের মধ্যে পার্ট থাকবে কি? সাবজেক্ট আর ভার্ব থাকবে কিন্তু এখানে। আর আমরা যখন এটা এইদিকে লিখবো তখন কিন্তু আবার আরেক রকম হবে। কিরকম ভাবে হতে পারে দেখো, এবার এখানে এরকম করতে পারি, এটাকে আমরা কি করতে পারি? দুই রকম করতে পারি। যদি স্টাইল ওয়ান দেখি, দেখো ওয়ান দেখি, আমরা বলতে পারি আই অ্যাম বিং গুড, আমি ভালো হচ্ছি, আমি ভালো হচ্ছি, আই অ্যাম বিং গুড। তখন কিন্তু এটা তখন এটা কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তখন একটা টেন্স তৈরি হবে, কিন্তু এটা টেন্স হলো আই অ্যাম বিং গুড, তখন এটা কি হচ্ছে? কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। এইবার যদি মনে করো আমার টেন্সে কাজ করবো না, আমি পার্টিসিপেলে কাজ করবো, কি কাজ করবো আমরা? পার্টিসিপেলে যদি কাজ করি তখন হবে, দেখো হি ইজ ইনভাইটেড, he is invited for being
সেই নেমন্ত্রিত ভালো হওয়ার জন্য, খারাপ হলে নেমন্ত্রণ করা হতো না। বোঝা গেল না কি বললাম? তাহলে এখানে কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু তখন হওয়ার জন্য, হওয়ার জন্য, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিন্তু বি ভার্বে এইভাবে ব্যবহার করতে পারি। শুধু এরকম আমরা তাহলে বি ভার্বে এইভাবে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা বি ভার্বে যেখানে অ্যামেজার ওয়াজার বসে সেটা তুলে দিয়ে কি করতে হবে, আমরা টু বি লিখতে পারি। আবার অ্যামেজার ওয়াজার বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, সেটা পার্টিসিপেল করতে হলে বিং করতে পারি আমরা। বিং দু রকম টেন্স হতে পারে, টেন্সের দিকে আমরা যাচ্ছি না, আর পার্টিসিপেল কাজ করছি, সেভাবে কাজ করবো আমরা। ঠিক আছে, কি বললাম? এবার এটা তো গেল এইরকম, কিন্তু এটা এরকম থাকবে কোনো গ্যারান্টি আছে, থাকতে নাও পারে। কিন্তু মনে করো এখানে আছে এরকম হ্যাজ, হ্যাভ, হ্যাড আছে, হ্যাড আছে। এই যে হ্যাভ ভার্ব থাকলে মাথায় রাখতে হবে, এই হ্যাভ ভার্ব যখন আমরা এইখানে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে টু হ্যাভ, টু হ্যাভ। মাথায় রাখতে হবে হ্যাজ থাকলেও টু হ্যাভ, হ্যাভ থাকলেও টু হ্যাভ, হ্যাড থাকলেও টু হ্যাভ। আবার যখন এটা যখন আমরা পার্টিসিপেল ব্যবহার করব তখন ডাইরেক্ট হয়ে যাবে হ্যাভিং, অথবা প্রিপজিশন যুক্ত হয়ে হ্যাভিং হবে। মনে থাকবে, হয় হ্যাভিং হবে, না হলে প্রিপজিশন যুক্ত হয়ে হ্যাভিং হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার টেন্স যখন এই টেন্স যখন থাকবে আমরা হ্যাজ ভার্বের বা হ্যাভ ভার্বের বা হ্যাড দিয়ে যখন টেন্স থাকবে তখন আমরা করে আসবো, এটাই যখন আসবো তখন টু হ্যাভ করতে হবে। আবার যখন এখানে আসতে হবে কি করতে হবে, এখানে হ্যাভিং করতে হবে। কিরকম আমার জয়েনিং পজিশন সিম্পল সেন্টেন্স, যে রহমত হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি হ্যাজ টু টেক কেয়ার অফ দেম। রহমত হ্যাজ এ লার্জ ফ্যামিলি, ভালো করে দেখো, রহমত হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি হ্যাজ টু টেক কেয়ার অফ দেম। তখন আমরা কি করতে হবে, দেখো এটা যখন আমরা এটাই আসবো তখন কি করতে হবে, দেখো রহমত হ্যাজ টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি টু হ্যাভ এ লার্জ ফ্যামিলি, অথবা রহমত হ্যাভ টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি টু হ্যাভ দ্য লার্জ ফ্যামিলি। তখন এখানে টু থাকার জন্য, তখন কি হবে, থাকাতে, তখন মানে কি হবে, থাকাতে কি হবে, এখানে কি থাকাতে এই উদ্দেশ্যে পূরণ করবে। আর এটা হলো থাকার কারণে বা উদ্দেশ্যে, থাকার কারণে বা উদ্দেশ্যে। উদ্দেশ্যে বলা ঠিক নয়, জন্য বললেই ভালো হয়, জন্য। ঠিক আছে, তাহলে থাকাতে, তাহলে এই যে আমরা ডু ভার্ব শিখলাম, বি ভার্ব থাকলে আমরা এভাবে করবো, হ্যাভ ভার্ব থাকলেও আমরা এইভাবে ব্যবহার করে যাব। তাহলে ভার্বগুলো কিন্তু সহজেই আমরা তিন রকম ভাবে ভাগ করে নিয়ে তারা কিন্তু আমরা পর্যায় করতে পারি। ঠিক আছে, কি বললাম? তাহলে ভার্ব কিন্তু একটা বাক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টটা কিন্তু সহজ সরলভাবে করলে হবে না। এগুলো কখন কাজে লাগবে, যখন কোনো সিঙ্গেল সেন্টেন্স নয়, সিম্পল সেন্টেন্স করতে দেয় তখন কিন্তু আমার কাজে লাগবে, পার্টিসিপেল করতে দেয় তখন কাজে লাগবে। কিন্তু এইভাবে করলে আমরা সেটাকে বলবো কি ইনফিনিটিভ, এইভাবে করলে আমরা কি বলবো, এটাকে আমরা পার্টিসিপেল বলবো। কিন্তু মনে থাকবে কি বললাম, এইভাবে হবে পার্টিসিপেল, এটা হবে কি ইনফিনিটিভ হবে। তাহলে এই পার্টটা কনসেপ্ট আমরা শিখলাম, ভার্বের ব্যবহার, টেন্স শিখলাম না কিন্তু আমরা কিন্তু টেন্স শিখিনি কিন্তু আমরা শিখলাম কি একটা ভার্ব আমরা কোথায় লিখতে পারি, তাই না, কোথায় একটা ভার্ব বসতে পারে, এইটুকু খালি কনসেপ্টটা মাথায় রাখলাম। এই কনসেপ্টটা দিয়ে সারা জনম সারা পৃথিবী চলছে কিন্তু এই ভার্বটা দিয়ে, এই কনসেপ্টটা দিয়ে, এর বাইরে কাজ করবে না। কিন্তু আমরা টেস্ট শিখিনি, কিন্তু আমরা ভার্বটা কোথায় বসে এইটুকু শিখলাম, আসলে ভার্বটা লিখবো কোথায় সেটুকু শিখলাম। কিন্তু আমরা বুঝতে পারলাম কি বললাম, ভার্বটা আমরা কি ভার্ব, কোন ভার্ব, এটা ভার্ব সম্বন্ধে কোনো জ্ঞান আমাদের নেই। কিন্তু তাহলে এই পার্টটাকে এইভাবে হলো, এই পর্যন্ত রাখলাম। এবার আমরা এর পরে শিখবো আসলে ভার্বগুলো কি, কয় প্রকার। চলো পরের অধ্যায় এখনই শেখাচ্ছি।